শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্দে মাতরমের আগেই গাওয়া যাবে রাজ্য সঙ্গীত, মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তে চাপে কেন্দ্র, কেন্দ্রের নির্দেশিকা উড়িয়ে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের আগে রাজ্য সঙ্গীত তামিল তাই বাজতু গাইতে বিধানসভায় প্রস্তাব পাশ করেছিল তলপতি বিজয় সরকার। এবার মাদ্রাজ হাইকোর্টও ওই প্রস্তাবেই সায় দিল। আদালত স্পষ্ট করেছে তামিলনাড়ুর সরকারি অনুষ্ঠানে সবার আগে রাজ্য সঙ্গীত তামিল তাই বাজতু গাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আরও জানানো হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় রাজ্য সঙ্গীতকে পরবর্তী অবস্থানে সরানোর কথা বলা হয়নি। অনন্যা রাধাকৃষ্ণন নামের এক ব্যক্তি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি দাবি করেন তামিলনাড়ুতে সরকারি কাজকর্ম যাতে তামিল তাই বাজতু অর্থাৎ তামিল মাতৃবন্দনা সঙ্গীত দিয়ে শুরু হয় তার নির্দেশিকা দিক আদালত। আবেদনকারী যুক্তি দেন তামিল সঙ্গীত দিয়ে সরকারি অনুষ্ঠানের সূচনা এবং জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্তি একটি দীর্ঘদিনের রীতি রাজ্যে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 28 জানুয়ারির বিজ্ঞপ্তির উল্লেখ করেন, যেখানে সরকারি অনুষ্ঠান বন্দে মাতরম দিয়ে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানিতে কেন্দ্রের পক্ষের আইনজীবী জানান, গত 9 জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সংক্রান্ত সর্বশেষ নির্দেশিকা দিয়েছে। সেখানে জাতীয় গান বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত জনগণমন পর্যায়ক্রমে গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাইতে হবে। কেন্দ্র আদালতকে এও জানিয়েছে ওই বিজ্ঞপ্তিতে রাজ্যের সঙ্গীতের বিষয়ে কিছুই বলা হয়নি। তামিল থাই বাজতু যে সবার শেষে গাইতে হবে এমন কোনো শর্ত আরোপ করা হয়নি। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি আরুল মুরগানের সমন্বয়ে গঠিত বেঞ্চ উল্লেখ করেছে, স্বাধীনতা দিবসে মাদ্রাজ হাইকোর্টে ঠিক এই ক্রমটি অনুসরণ করা হয়েছিল। প্রথমে তামিল তাই বাজতু, এরপর বন্দে মাতরম এবং সবশেষে জনগণমন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল সরকারি অনুষ্ঠানে প্রথমে জাতীয় গান বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণমন বাজাতে হবে, এরপর রাজ্য গানের স্থান হবে। রাজ্যগুলিকে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছিল। সেই নির্দেশিকা উড়িয়ে তামিলনাড়ুর বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল। সেই সময় বিধানসভায় নিজের বক্তব্যে বিজয় জানিয়ে দেন ভাষা ও সংস্কৃতির বিষয়ে সমঝোতা করবে না রাজ্য। তিনি বলেন, তামিল শুধু একটি ভাষা নয়, আমাদের জীবনরেখা ও আবেগও। এবার মাদ্রাজ হাইকোর্টের নির্দেশিকাতেও আঞ্চলিক জাতীয়তাবাদের জয় হলো, কার্যত চাপে পড়ল কেন্দ্র। পরবর্তী খবরটি হলো জনসংযোগে নতুন উদ্যোগ, উদারবন্দে চালু হলো বিধায়ক জনসেবা কেন্দ্র। অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানানো যাবে সমস্যা, জনগণের সমস্যা, দাবি ও অভিযোগের কথা জানাতে এবার আর বিধায়কের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে উদারবন বিধানসভা কেন্দ্র এলাকায় প্রথমবারের মতো চালু হলো বিধায়ক জনসেবা কেন্দ্র এবং এমএলএ কানেক্ট উদারবন নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ সরাসরি বিধায়কের কাছে তাদের সমস্যা ও দাবি জানাতে পারবেন। উদারবন হাসপাতাল রোডে ব্লক অডিটোরিয়াম হলের বিপরীতে পূজা অর্চনার মধ্য দিয়ে জনসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, শিলচর শহর ও সংলগ্ন এলাকার মানুষ সাধারণত বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন, কিন্তু শালগঙ্গা, কুম্বা, কুম্ভীরগ্রাম, মধুরা সহ উদারবন্দের প্রত্যন্ত এলাকার মানুষের পক্ষে বারবার সেখানে এসে দেখা করা যথেষ্ট সমস্যার। সেই অসুবিধা দূর করতেই উদারবন্দে এই জনসেবা কেন্দ্র চালু করা হয়েছে। বিধায়ক জানান, তিনি সমষ্টিতে থাকাকালীন নিয়মিত কেন্দ্রে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যা শুনবেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পাশাপাশি ঘরে বসে সমস্যা জানানোর সুযোগ করে দিতে চালু করা হয়েছে এমএলএ কানেক্ট উদারবন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অভিযোগ বা দাবি জানানোর পাশাপাশি তার অগ্রগতির স্ট্যাটাসও জানা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, মালুগ্রাম রংপুর মণ্ডল সভাপতি পুলক দেব, কাশীপুর মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা, উদারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং সহ রত্নদীপ দাস, নরেশ সিং, কৃষ্ণ রায়, শালগঙ্গা জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য এবং আরও বিভিন্ন কর্মী সমর্থকরা। পরবর্তী খবরটি হলো নগাঁও নির্বাচন, টিকিট প্রত্যাশীদের বাবাচ্ছে হিন্দু মুসলিম সমীকরণ। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন এখনও ঘোষণা না করলেও কুচকাওয়াজ শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল।
তৎপর শাসক, তৎপর বিরোধী। তবে প্রার্থিত্ব প্রত্যাশীদের ভাবাচ্ছে হিন্দু মুসলিম সমীকরণও। নগাঁওয়ে 5টি বিধানসভা কেন্দ্র, দিং, রূপহিহাট, সামাগুড়ি, রহা, নগাঁও বরদুর্বা ও মরিগাঁও জেলার 3টি বিধানসভা কেন্দ্রের লাহরিঘাট, জাগিরোড ও মরিগাঁও সহ মোট 8টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত নগাঁও লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 19,07,209 জন। হিন্দু ভোটার 6,99,734 জন। শতাংশের নিরিখে 34.68%। মুসলিম ভোটার 11,63,008 জন। শতাংশের নিরিখে 60.97। এছাড়া অন্য ধর্মের ভোটার রয়েছেন 43,399 জন, অর্থাৎ 2.37%। সংসদীয় এই কেন্দ্রের দিং, রূপহিহাট, সামাগুড়ি, লাহরিঘাট বিধানসভা কেন্দ্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত। এসব জায়গায় 90 থেকে 95% মুসলিম ভোটার রয়েছেন। অন্যদিকে নগাঁও, বরদুর্বা, রহা, মরিগাঁও ও জাগিরোড হিন্দু ভোটার অধ্যুষিত। ওইসব কেন্দ্রেও 35 থেকে 45% মুসলিম ভোটার রয়েছেন। কেন্দ্রের ভোটার জনবিন্যাসী সাব্যস্ত করে যে এখানে কোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ হয় মুসলিম ভোটেই। তবে কেন্দ্র পুনর্নির্ধারণের আগে এই সংসদীয় কেন্দ্রের ভোটারদের বিন্যাস অন্যরকম ছিল। নগাঁও লোকসভা কেন্দ্রে 1991 সাল থেকে 2024 পর্যন্ত অনুষ্ঠিত 9টি লোকসভা নির্বাচনে 2টিতে আসাম গণ পরিষদ, 4টিতে বিজেপি এবং 3টিতে কংগ্রেস জয়ী হয়। 1991 ও 1996 সালের নির্বাচনে ওই লোকসভা কেন্দ্রে অগপ প্রার্থী মহিরাম শইকিয়া। 1999, 2004, 2009 ও 2014 নির্বাচনে ধারাবাহিকভাবে বিজেপি দলের প্রার্থী রাজেন গুহাই। 2019 ও 2024 সালে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জয়ী হন। এ পর্যন্ত নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা শুরু হয়ে গেছে। বিজেপির প্রার্থী হিসেবে নাম সামনে এসেছে রাজ্য বিজেপি নেতা অভিজিৎ নাথ, অবসরপ্রাপ্ত শীর্ষ পুলিশ আধিকারিক শ্যামল শইকিয়া, সুরেশ বোরা, প্রাক্তন বিধায়ক আঙ্গুরলতা ডেকা ও নগাঁও জেলার জেলাশাসক দেবাশিস শর্মার। অন্যদিকে কংগ্রেস দলের যেসব প্রার্থী প্রত্যাশীর নাম সামনে আসছে তারা হলেন দেবব্রত শইকিয়া, প্রাক্তন বিধায়ক শিবামণি বোরা, ডক্টর দুর্লভ চমুয়া ও উৎপল বনিয়া। এআইডিএফ প্রার্থিত্ব প্রত্যাশী রেজাউল করিম সরকার, আব্দুর রহিম, ডক্টর আদিত্য লাংতাসা থাকলেও দল রেজাউল করিম সরকারকে প্রার্থী করতে চাইছে বলে খবর সামনে এসেছে। এদিকে বিজেপির প্রার্থী হিসেবে অভিজিৎ, আঙ্গুরলতা ও সুরেশের নাম নিয়ে আলোচনা চললেও তাদের তরফে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কেন্দ্রের ভোটার বিন্যাসী তাদের ভাবতে বাধ্য করেছে। তবে দেবাশিস শর্মা নিজেকে নগাঁও ও মরিগাঁওয়ের মুসলিম সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় বলে বিশ্বাস করেন। 2টি জেলায় দীর্ঘ সময় ধরে জেলাশাসকের দায়িত্ব পালন করায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন তিনি, এমনটা মনে করে গেরুয়া দল। দেবাশিস এখনও পদ থেকে স্বেচ্ছাবসর নেননি, তবে সংবাদ মাধ্যমে সংসদীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে মত প্রকাশ করেন। অন্যদিকে কংগ্রেসের তরফে প্রাক্তন বিধায়ক ডক্টর দুর্লভ চামুয়া, শিবামণি বোরা তৎপরতা চালিয়ে গেলেও এই কেন্দ্রে কংগ্রেসকে কোনো মুসলিম প্রার্থীকে প্রজেক্ট করা উচিত বলে মনে করছেন কেন্দ্রের মানুষ। পরবর্তী খবর কি হলো, ইডির হাতে গ্রেপ্তার দিল্লির প্রাক্তন জল সম্পদ মন্ত্রী সত্যেন্দ্র। জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন দিল্লির প্রাক্তন জল সম্পদ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আর্থিক তছরুপের একটি মামলায় দীর্ঘ 18 মাস কারাবাসের পর আবারও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। এই তদন্তের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আম আদমি পার্টি, যা একসময় দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে উঠে এসেছিল, সেই দলের শীর্ষ নেতাদের একের পর এক আইনি জালে জড়িয়ে পড়া ঘিরে এখন তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার পর দলীয় নেতার পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্বৈরাচার ও মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সমাজ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে কেজরিওয়াল দাবি করেন, সম্পূর্ণ চক্রান্ত করে সত্যেন্দ্রকে ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে যাকে খুশি তাকে জেলে পুরে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই অন্যায়ের ফলে নেতা যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তা অপূরণীয় উল্লেখ করে তিনি স্পষ্ট বার্তা দেন। বর্তমান সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা এবং সমগ্র দল সততার সাথে সত্যেন্দ্র জৈনের পাশে রয়েছে। পরবর্তী খবরটি হল, প্রশংসনীয় পদক্ষেপ বন বিভাগের। হাতির পাল পার হওয়া পর্যন্ত থামল রাজধানী এক্সপ্রেস। বন্যপ্রাণী সংরক্ষণ ও মানব হাতি সংঘাত রোধে প্রশংসনীয় পদক্ষেপের নজির দেখা গেল
হুজাই জেলার লঙ্কার হাবইপুর এলাকার রেল লাইন পার হওয়ার সময় বন্য হাতির বিশাল পাল দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে থামিয়ে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস। জানা গেছে, রাতে হাবাইপুর এলাকায় হাতির পাল রেল লাইন পার হওয়ার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে বন বিভাগ। বন্য হাতির জীবন রক্ষা এবং রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। বন বিভাগের সময় উপযোগী সতর্কবার্তার ভিত্তিতে লোকো পাইলট সময় মতো রাজধানী এক্সপ্রেস থামিয়ে দেন। হাতির পালটি সম্পূর্ণ নিরাপদে রেল লাইন পার হয়ে জঙ্গলের দিকে চলে যাওয়া পর্যন্ত ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়। হাতির পাল নিরাপদে সরে যাওয়ার পরই ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস। বন বিভাগ ও রেল কর্তৃপক্ষের দ্রুত সমন্বয় এবং দায়িত্বশীল পদক্ষেপের ফলে এড়ানো সম্ভব হয়েছে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা। একই সঙ্গে বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রেও এই ঘটনা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। বন বিভাগের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। উল্লেখ্য, 2025 সালের 20 ডিসেম্বর মধ্যরাতে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 7টি হাতির মৃত্যু হয়েছিল। ভয়াবহ ওই দুর্ঘটনায় ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়। সেই ঘটনার পর রেলপথে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতামূলক ব্যবস্থা ও বন বিভাগ রেল কর্তৃপক্ষের সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের ঘটনায় সময়মতো সতর্কবার্তা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে সেই সচেতনতারই প্রতিফলন দেখা গেল। পরবর্তী খবরটি হলো, প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মহানগরীর বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি নামলেই জমা জলের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মহানগরবাসীকে। আজ স্কুলগামী পড়ুয়া থেকে শুরু করে কর্মস্থলমুখী মানুষ জলের কারণে বিভিন্ন রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাতের বৃষ্টির জেরে হাতিগাঁও, অনিলনগর, জু রোড, ডাউনটাউন ও ওয়ারলেস এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটু সমান জল জমেছে। জমা জলের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল। একই সঙ্গে স্কুলে যাতায়াতেও চরম সমস্যার মুখে পড়েছে শিক্ষার্থীরা। বড়বাড়ি 6 মাইল সংযোগকারী সড়কেও তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি। জলমগ্ন হয়ে পড়েছে অম্বিকাগিরিনগর, জু রোডের দেবদারু পথ ও মিলন পথ। ধ্রুবজ্যোতি পথেও হাঁটু সমান জল জমে থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাও। এদিকে গীতানগর ও হেঙ্গেরাবাড়ি সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে নেমে আসা জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাহাড়ি জলের স্রোতে অম্বিকানগরী নগর এলাকায় জলাবদ্ধতা বেড়ে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। কার্যত ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।